আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো আমার চ্যানেল থেকে বেশিরভাগ ক্লাস যায় সেটা ক্লাস 12 সেমিস্টার 4-এর। তোমরা দেখতেই পাচ্ছ সংসদ প্রকাশিত মডেল প্রশ্নপত্র, এটা বাংলার। আমি প্রত্যেকটা সাবজেক্টের পেলেও জিওগ্রাফির কিন্তু পাইনি। জিওগ্রাফির আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি, তোমাদের জন্য প্রিন্ট করেছি। যারা আমার চ্যানেলে নতুন তারা আজকেই প্রথম দেখছো, তারা জানো না হয়তো এবিটিআই টেস্ট পেপার থেকে প্রত্যেকটা পেজ সলভ করে দেওয়া হয়েছে। আগে তো প্রত্যেকটা ক্লাস চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া আছে এবং ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির কিন্তু পিডিএফও দিয়ে দেওয়া আছে। তোমরা যদি আমাকে এখনও কন্ট্যাক্ট করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু ওইগুলোর পিডিএফ আমি পাঠিয়ে দিতে পারবো। যেটা মূল আলোচ্য বিষয়বস্তু, তোমাদের বারবার রিকোয়েস্ট যে আমাদেরকে সংসদ প্রদত্ত যে মডেল প্রশ্নপত্র সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর করে দিন। জাস্ট আগের ক্লাসটাতেই গেছে 2 নম্বরের প্রশ্ন ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে। তোমরা অনেকেই কমেন্টে ধন্যবাদ জানিয়েছো, ধন্যবাদ জানানোর কিছু নেই। আমি তোমাদের সাথে বরাবরই ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আজকেও 2 নম্বরের প্রশ্নের উত্তর করে দেবো 3টে সেট থেকে। তবে ফিজিক্যাল জিওগ্রাফি হয়ে গেছে, আজকে হবে মানবীয় ভূগোল বা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যায়। যে কোশ্চেনগুলো আছে পরপর তোমাদেরকে 2 নম্বরের প্রশ্ন, মানে জাস্ট যতটুকু সংক্ষিপ্ত এবং যথাযথ সেইটুকু উত্তর তোমাদেরকে দেখিয়ে দেবো। যেটুকু লিখলে তোমরা 2তে 2 নাম্বারই পাবে। তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। গুরুত্বপূর্ণ এই তথ্য প্লাস ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, একটা লাইক করে দিবে। দেখে নিই প্রথম প্রশ্ন। দেখো সংসদ প্রদত্ত এখানে যে মডেল সেটের প্রথমের কোশ্চেনগুলো এটা হয়ে গেছে হিউম্যান জিওগ্রাফির, অর্থাৎ 2 নম্বরের প্রথম প্রশ্ন জনস্বল্পতার 2টি বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন উন্নত দেশগুলিতে পরিব্রাজনের 2টি প্রভাব উল্লেখ করো। মানব উন্নয়নের সূচকের গুরুত্ব লেখো। মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির 2টি গুরুত্ব লেখো। আমরা কিন্তু 2 নম্বরের মতো করেই করব। প্রথমে জনস্বল্পতার 2টি বৈশিষ্ট্য, একটু সংজ্ঞাটা লিখে দিতে পারো। কোনো দেশের প্রাপ্ত প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের তুলনায় যদি জনসংখ্যা কম হয় তখন আর বেশি কিছু এইগুলো আছে, এই বেশি কিছু লিখতে হবে না, তখন তাকে জনস্বল্পতা বা জনবিরলতা, যেটা আন্ডার পপুলেশন বলে। বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য জনসংখ্যা ও প্রাপ্ত সম্পদ। জনস্বল্পতার ক্ষেত্রে দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক কম হয়। কার্যকরী জমি, জনসংখ্যার তুলনায় কার্যকরী জমির পরিমাণ বেশি হয়, ফলে জমির উপর জনসংখ্যার চাপ কিন্তু কম থাকে, জনসংখ্যা যেহেতু কম। 2টো বৈশিষ্ট্য বলা হয়েছে, সংজ্ঞাটা লিখে এই 2টো বৈশিষ্ট্য লিখলেই হবে। 3 নম্বর বৈশিষ্ট্যটা একটু দেখে নিতে পারো। চলে যাব পরের প্রশ্নে। উন্নত দেশগুলিতে পরিব্রাজনের 2টি প্রভাব। আমরা জানি আমাদের উন্নয়নশীল দেশগুলোর থেকে উন্নত দেশগুলোতে বেশি কাজের সুযোগ, বেশি বেতনের সুবিধা, এই জন্য তরুণ জনসংখ্যা সবচেয়ে বেশি চলে যায়। জন্মহারের উপর যেটা প্রভাব পড়ে, উৎস অঞ্চল অর্থাৎ যেখান থেকে যাচ্ছে সেখানে কিন্তু তরুণ জনসংখ্যা কমছে। তাহলে তরুণ জনসংখ্যা বাড়ছে কোথায়? উন্নত দেশগুলোতে। তাহলে উন্নত দেশগুলোতে তরুণ জনসংখ্যা বাড়লে তারা সেখানে গিয়ে বিবাহ করবে বা সন্তান উৎপাদন করবে, ফলে সেখানে কিন্তু জন্মহার বাড়বে। আর একটা গুরুত্বপূর্ণ প্রভাব, সেটা হচ্ছে ব্রেন গেন। যেটা উন্নত দেশ তারা কি হয় না, এই ব্রেনগুলোকে কিনে নেয় এবং উন্নয়নশীল দেশে যেখানে এতটা যারা একদম পড়াশোনাতে ভীষণ রকম ভালো, সেটা আমরা বেশি সংখ্যায় দেখি ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা উন্নয়নশীল দেশগুলোর থেকে উন্নত দেশে চলে যায়। ফলে উন্নত দেশে ব্রেন গেন হয়। তোমরা এটুকুই লিখবে যে উন্নত দেশে মেধার আগমন হয় বলে উন্নত দেশে ব্রেন গেন হয়। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্ন। মানব উন্নয়ন সূচক এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের গুরুত্ব। দেখো মানব উন্নয়ন সূচক যেটা এইচডিআই, তার গুরুত্ব, এই এইচডিআই দিয়ে উন্নয়নের সামগ্রিক চিত্র পাওয়া যায়। এইচডিআই শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে অর্থনীতিতে উন্নতি এই দিকটাই বিবেচনা করে না, বরং জীবনযাত্রার মান, শিক্ষা, স্বাস্থ্যের মতো বিষয়গুলি বিবেচনা করে। এটি একটি দেশের সামগ্রিক উন্নয়নের একটি সামগ্রিক চিত্র তুলে ধরে। এছাড়া উন্নয়ন নীতি নির্ধারণ, এইচডিআই একটি দেশের উন্নয়নের নীতি নির্ধারণেও সাহায্য করে। আমরা বেশি পয়েন্ট লিখব না, মানে একটা পয়েন্টকে বেশি করে বাড়াবো না, বরং উন্নয়ন নীতি নির্ধারণ, মানব সম্পদ উন্নয়ন, এইচডিআই মানব সম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর একদম প্রথম পয়েন্টটা তো বলতেই হবে যে এইচডিআই অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, জীবনযাত্রার মান, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিক বিবেচনা করে।
আর এই দুটো পয়েন্ট লিখবে, 2 নম্বরের জন্য যথেষ্ট। চলে যাব পরের প্রশ্নে। মানব উন্নয়ন সূচকের দুটি সীমাবদ্ধতা লেখো। মডেল 1-এর লাস্ট প্রশ্ন, মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির দুটি গুরুত্ব লেখো। এখানে তোমরা দেখো কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির গুরুত্ব 1, 2, 3, 4, 5, 6, 7টি দেওয়া আছে। দুটি গুরুত্ব লিখতে বলা হয়েছে, দুটিই লিখবে। মানবিক মূল্যবোধের প্রতিফলন, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি মানবতা, সহানুভূতি, সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দেয়। 2 নম্বরে লিখবে সামাজিক ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা। এই দৃষ্টিভঙ্গি সমাজের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য হ্রাস করে, দরিদ্র ও সুবিধা থেকে বঞ্চিতদের উন্নয়নের সুযোগ তৈরি করে দেয়। যারা আমার প্রত্যেকটা ক্লাস দেখো তারা জানো যে আমার মডেল সেট থেকেও এই 2 নম্বরের প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন করে দেওয়া আছে। এখন 2-এর দাগে প্রথম প্রশ্ন, কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? এই যে কাম্য জনসংখ্যার সংজ্ঞা, সাধারণত কোনো দেশের যে পরিমাণ জনসংখ্যায় মাথা পিছু উৎপাদন বা আয় সর্বাধিক হয়, একদম মানে যেই জনসংখ্যাটা দিয়ে মোটামুটি সেখানে যে সম্পদ মাথাপিছু উৎপাদন এবং আয় সর্বাধিক হবে, অর্থাৎ সবাই সচ্ছলভাবে থাকতে পারবে এবং সেই দেশের প্রাপ্ত সম্পদের উপযুক্ত পূর্ণ ব্যবহার করে উচ্চমানের জীবনযাত্রা সুনিশ্চিত করা সম্ভব হয়, সেই পরিমাণ জনসংখ্যাকে সেই দেশের কাম্য জনসংখ্যা বলে। 2-এর দাগের প্রশ্ন, ম্যালথাসের তত্ত্বে জনসংখ্যা ও খাদ্য সরবরাহের মধ্যে কীরূপ সম্পর্ক দেখানো হয়েছে? এই কোশ্চেনটা বারে বারে আলোচনা হয়েছে, তবে 3 নম্বরের মতো আলোচনা হয়েছে। 2 নম্বরে যদি দেখাতে হয়, তোমরা এই গ্রাফটা এতটা দেখানো তারপরে লেখা অনেকটাই বেশি হয়ে যাবে, তাই শুধুমাত্র ব্যাখ্যাটা লিখে দিবে যে ম্যালথাস 25 বছরকে সময়ের ব্যবধান হিসেবে বিবেচনা করে জনসংখ্যা বৃদ্ধিকে উপস্থাপন করেছেন এবং তার মতে প্রতি 25 বছর অন্তর জনসংখ্যা গুণিতক হারে বেড়ে যাচ্ছে। 1, 1-এর পরে 2, 2-এর পরে 2 দুগুণ 4, 4-এর দুগুণ 8, 8-এর দুগুণ 16, প্রত্যেকটার গ্যাপ আছে 25 বছর। এইভাবে জনসংখ্যার জ্যামিতিক হারে বৃদ্ধি ঘটছে, 1, 2, 4, 8, 16, একদম এইভাবে 32, 64, 128, 256। সেখানে খাদ্যের উৎপাদন কিন্তু গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, যেটা এই 25 বছরের গ্যাপে 1, 2, 3, আমরা যদি কোটি টন বা মেট্রিক টনে দেখি 2, 3, 4, গ্যাপটা কিন্তু একই, 5, 6, 7, 8, এইভাবে সরল রৈখিক হারে বাড়ছে। এটাই হচ্ছে মূল বক্তব্য। মানব উন্নয়ন বলতে কি বোঝো? দেখো বইতে সেভাবে ভালো পাবে না, আমি এটার উত্তর আগেও লিখে দিয়েছিলাম। মানব উন্নয়নের ধারণা বা মানব উন্নয়ন কাকে বলে বলা হয়েছে তো, মানব উন্নয়ন হলো মানব সমাজের সামগ্রিক উন্নয়ন। অধ্যাপক গুনার মিরডাল মানব সম্পদ উন্নয়নের জন্য 8টি অপরিহার্য উপাদানের কথা বলেছেন। এই 8টি ব্যাপারেরই যদি উন্নতি হয় সেটিই হচ্ছে সঠিক মানব উন্নয়ন। এগুলো কি কি? স্বাস্থ্যগত সুবিধা, শিক্ষার সুযোগ, খাদ্য ও পুষ্টি, দক্ষতা, জনসংযোগ মাধ্যম, পরিবহনের সুবিধা, কর্মসংস্থানের সুযোগ, শক্তি সম্পদের ব্যবহার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ডি-এর দাগে, মানব উন্নয়নে অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের দুটি গুরুত্ব লেখো। এটাও বারবার আলোচনা হয়েছে। এই যে অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বের গুরুত্ব, আমরা গুরুত্বগুলো দেখে নেব। প্রথম গুরুত্ব, মানবকেন্দ্রিক উন্নয়ন ধারণা। এটি মানুষের বাস্তব জীবনের মানকে উন্নয়নের মূল সূচক হিসেবে গণ্য করে। এই তত্ত্ব একজন ব্যক্তি কিভাবে জীবনযাপন করছে, সে কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, এই সব বিষয়ে মূল্যায়ন করে। দুটি গুরুত্ব লিখতে বলা হয়েছে। দ্বিতীয় গুরুত্ব লিখবে অর্থনৈতিক আয়ের বাইরে চিন্তা। আয় বা সম্পদের পরিবর্তে মানুষ কি করতে পারে ও কি হতে পারে তা বিবেচনা করে। এছাড়া তোমরা যদি জানতে চাও এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। স্বাধীনতা ও পছন্দের গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধের উপর জোর, প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং মানব উন্নয়নের সূচকের ভিত্তি। এবারে লাস্ট আমরা 3 নম্বর সেট। তোমরা জানো যে 1-এর দাগের অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে হয়ে গেছে। 2 নম্বরের প্রশ্নগুলি করব, যেখানে 4টি প্রশ্নের মধ্যে 2টি করতে হবে। প্রথম প্রশ্ন, জনাকীর্ণতা কাকে বলে? জনসংখ্যা যখন খুব বেশি হয় সেটাই হচ্ছে জনাকীর্ণতা। সংজ্ঞাটা দেখিয়ে দিচ্ছি। কোনো দেশের জনসংখ্যা প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের তুলনায় বেশি হলে সেই অবস্থাকে জনাধিক্য বা অতি জনসংখ্যা বা জনাকীর্ণতা বলে। এটুকু লিখলেই হবে। উৎস দেশের উপর পরিব্রাজনের দুটি প্রভাব উল্লেখ করো। আমরা এক্ষুনি আলোচনা করলাম যে উৎস দেশের উপর পরিব্রাজনের প্রভাব, এটা উন্নত দেশে কীরকম হয়। উন্নত দেশে কিন্তু মানুষজন উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে উন্নত দেশে বেশি পরিব্রাজন করে, ফলে উৎস অঞ্চলে জনসংখ্যার উপর, তরুণ জনসংখ্যা এখানে কমে যায়, ফলে জন্মহার কমে যায়। এদেশে অর্থাৎ যেখান থেকে চলে যাচ্ছে অর্থাৎ উৎস অঞ্চলে
বয়স্করা পড়ে থেকে যায়, ফলে মৃত্যু হার বাড়ে। তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে উৎস অঞ্চলে প্রজননশীল তরুণ জনসংখ্যার পরিব্রাজনের কারণে জন্মহার কমে। আবার মৃত্যুহারের কথা যদি বলি, তখন পরিব্রাজনের ফলে তরুণ জনসংখ্যা চলে যাচ্ছে, ফলে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পায়, ফলে মৃত্যুহার বাড়ে। আরেকটা যেটা মূল প্রভাব, সেটা হচ্ছে ব্রেন ড্রেন হয়। এখান থেকে উন্নত মেধা বা বুদ্ধিজীবী মানুষেরা উৎস অঞ্চল থেকে চলে যায় উন্নত দেশে, অর্থাৎ যেখান থেকে চলে যাচ্ছে সেটাই তো উৎস অঞ্চল, ফলে সেখান থেকে ব্রেন ড্রেন হচ্ছে। পরের প্রশ্ন, মানব দরিদ্রতা সূচক বা HPI কি? মানব উন্নয়ন পরিমাপের ক্ষেত্রে একটি জনপ্রিয় সূচক হচ্ছে দারিদ্রতা সূচক। সেটা কি? যে সূচক দ্বারা মানব উন্নয়নের সুফল প্রাপ্তি থেকে কোন কোন গোষ্ঠী বা কোন কোন এলাকার মানুষ কতটা বঞ্চিত হয়েছে, এটাই কিন্তু দারিদ্রতা সূচক। যে কারা কারা এবং কতটা বঞ্চিত হয়েছে তা জানা যায়, তাকে মানব দরিদ্রতা সূচক বা হিউম্যান পভার্টি ইন্ডেক্স HPI বলে। 1997 সালে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা UNDP সর্বপ্রথম মানব দরিদ্রতা সূচকের কথা উপস্থাপন করেন। 3 নম্বর সেটের লাস্ট প্রশ্ন মানবীয় ভূগোল থেকে, মানব উন্নয়ন সূচকের দুটি সীমাবদ্ধতা লেখো। আমরা তো এতক্ষণ মানব উন্নয়ন সূচকের গুরুত্ব দেখলাম, যে মানব উন্নয়ন সূচক শুধু অর্থনৈতিক বৃদ্ধি দেখে না, তার সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত বিষয়গুলো দেখে। তাহলে এর আবার সীমাবদ্ধতা কি রয়েছে? এখানেও কিন্তু আমাদের দুটো সীমাবদ্ধতা তুলে ধরতে হবে। এখানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, তার মধ্যে আমরা দুটো তুলে ধরব। অসমতা বিবেচনা না করা। HDI-এর মান ধনী ও গরিবের মধ্যে, আয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মধ্যে পার্থক্য ঠিকভাবে উপস্থাপন করতে পারে না। গুণগত দিক উপেক্ষিত। HDI-তে শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে শিক্ষা ও স্বাস্থ্য পরিমাপ করা হয়। এই সমস্ত উপাদানগুলির গুণগত দিকটির গণনার ক্ষেত্রেও কিন্তু উপেক্ষিত হয়। এছাড়া পরিবেশগত প্রভাবের অনুপস্থিতি। মানব উন্নয়ন পরিবেশের গুণমানের উপরেও নির্ভর করে। মানব উন্নয়ন সূচকের ক্ষেত্রে যদি আমরা পরিবেশ দূষণ, যেই পরিবেশ দূষণ থেকে মানুষের নানা রকম অসুখ হয়, এই ব্যাপারটাকে কিন্তু বাদ দিতে পারি না। কিন্তু মানব উন্নয়ন সূচক নির্ণয়ের ক্ষেত্রে পরিবেশ দূষণ, প্রাকৃতিক সম্পদের ব্যবহার বা স্থিতিশীলতা, এগুলো বিবেচনায় আনা হয় না। এছাড়া সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার, এগুলো উপেক্ষিত হয়। শহর বনাম গ্রাম ভিত্তিক, দুটো শহরের এবং গ্রামে দুটো ক্ষেত্রে কিন্তু এই যে মানব উন্নয়ন সূচক, এটার কিন্তু বৈষম্য দেখা যায়। ফলে এখানে যদি তোমাদের দুটো লিখতে বলা হয়, দুটো বা তিনটে লিখবে। 2 নম্বরের প্রশ্ন আছে, বেশি সীমাবদ্ধতা লেখার দরকার নেই, সবগুলোই আলোচনা করে দিলাম তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। একদম টেনশন করবে না, কোনো কিছু প্রয়োজন মনে হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তোমরা বুঝতেই পারছো, এরপরে ভারতের পোর্শন থেকে আমি প্রত্যেকটা সেট থেকে 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আসবো। তাই শেষ করার আগে আবারও বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। গুরুত্বপূর্ণ ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। ঠিক আছে, টাটা।